এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তোকে কিভাবে আঘাত করেছে? প্রাচ্য বলল, কিন্তু স্বপ্ন কিছু বলল না। তৃণু বলল, চুপ করে থাকিস না, কে করেছে বলো একবার, তারপর তাকে মজা দেখাবো। রোদ বলল, স্বপ্ন, তুই শুধু নামটা বল। ধূসর বলল, আমি বুঝতে পেরেছি কে করেছে। সবাই একসঙ্গে বলে ওঠে, কি করেছে? স্বপ্নর গালের অবস্থা যখন নীল করেছে, তার মানে এই আঘাতগুলোই নীলই করেছে। প্রাচ্য আতকে উঠে বলল, নীল কেন এসব করতে যাবে? ধূসর বলল, সেটা আমার চেয়ে ভালো স্বপ্ন বলতে পারে। সবার এবার দৃষ্টি স্বপ্নর দিকে ঝোঁকের মতো স্বপ্নকে ঘিরে ধরে। বাধ্য হয়ে এক প্রকার জোর করে সবাই স্বপ্নর থেকে কথা বের করে। স্বপ্ন সবাইকে সব ঘটনা খুলে বলে। তখনই ধূসর বলল, শালা তোরা কি দুজনে তোরা মেয়েদের হাতে মার খাইলি? কেউ মার খায় প্রাচ্যর হাতে, কেউ মার খায় নীলের হাতে। আর প্রাচ্য, তোরা দুই বোন কি মার ছাড়া কিছু জানিস না? তুই থাপ্পড় দিয়ে দিয়ে তৃণ গালের বেহাল করেছিস, আর নীল সে তো লাঠি দিয়ে পিটাইছে। ধূসরের কথায় প্রাচ্যর চাঁদ মাখা মুখখানায় অমাবস্যা নেমে আসে। প্রাচ্য তৃণর দিকে তাকায়। এখন হাতের আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে, চোখে পানি টলমল করতে থাকে। তৃণ বলল, তার মানে আমাদের স্বপ্ন ফার্স্ট কিস সেরে ফেলেছে? ধূসর বলল, কেমন ফিল করলি স্বপ্ন, বল না প্লিজ। ফিল আসবে কি করে? যে মাইটানা দিল আমায়, মায়ের চোটে ফিল পলাইছে। রোদ বলল, আমার মাথায় আসছে না, স্বপ্নের মতো ছেলেকে নীল রিফিউজ করেছে। ভাবতেই অবাক লাগছে। আমার মাথায় আসছে না। ধূসর বলল। তখনই স্বপ্ন বলল, সে নাকি অন্য কাউকে ভালোবাসে। প্রাচ্য আতকে উঠে বলল, কি বলছিস তুই? নীল নিজের মুখে বলেছে। নীল অন্য কাউকে ভালোবাসলে অন্তত আমায় বলতো। তৃণ বলল। নীল তো মিথ্যে বলতে পারে। ধূসর বলল, হতেও পারে, কারণ স্বপ্ন তোকে জোর করে কিস করেছে বলে মিথ্যা বলতে পারে। প্রাচ্য বলল, আমি কালকে সকালে জেনে নেব নীল মিথ্যে বলছে কি না কি সত্যি। তখনই সমুদ্র রুমে ঢোকে। স্বপ্নর এই অবস্থা দেখে বিস্মিত হয় সে। তারা সবাই তাকে সবকিছু খুলে বলে। প্রাচ্য অয়েনমেন্ট এনে আঘাতের জায়গাগুলো লাগিয়ে দেয়। তারা সবাই চলে যায়। নীল ঘুমাতে পারছে না, বারবার আজকের ঘটনা চোখের সামনে ভাসছে। চোখ বন্ধ করলে ভেসে উঠছে, কিন্তু সে চায় না বাজে ঘটনা মনে রাখতে, তাই ভুলার জন্য ঘুমাতে চায়। কিন্তু আজকে তার চোখ থেকে ঘুমই পালিয়ে যায়। খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, ডান হাতটা ঠোঁটের উপরে রাখে। এখানে আজ ওই বচ্চাত ব্যাটার কামড় পড়েছে ভাবতেই তার গা ঘিন ঘিন করে ওঠে। টেবিলে রাখা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ঠোঁট মুছতে থাকে। কয়েক হাজার বার যে তার ঠোঁট টিস্যু দিয়ে মুছেছে, রাগে দুঃখে তার চোখে পানি বের হয়ে আসে। নীলের বারবার মনে হচ্ছে স্বপ্নর শাস্তি খুব কম হয়ে গেছে, তার আরও বাকি আছে শাস্তি দেওয়া। হ্যাঁ, নীল তাকে আরও শাস্তি আরও দেবে। এই নীলকে ছুঁয়েছে, তার মাসুল একবার না 1000 বার দিতে হবে। টেবিলে রাখা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। কালকে স্বপ্নকে এভাবে মারলি কেন? প্রাচ্যর কথায় নীল তার দিকে তাকিয়ে ফিরে বলল, তোমার এই বজ্জাত বল্টুকে যখন এটা বলেছে তাকে আমি মেরেছি, তাহলে নিশ্চয়ই বলেছে তাকে কেন মেরেছি আমি। রোদ বলল, স্বপ্ন বলেছে, আর স্বপ্ন তোমাকে কিস করেছে। তার কারণ তুমি জানো। তুমি তাকে গোবরের স্তূপ না ফেললে সে এই কাজটা করতো না। মানছি আমি এটা করেছি, তার মানে এটা নয় যে হুট করে অপরিচিত একটা মেয়েকে কিস করে বসবে। শালা একটা লুচ্চা বেটা। আল্লাহই জানে তোমাদের এই লুচ্চা ফ্রেন্ড না জানি কত মেয়েকে এভাবে কিস করেছে। ব্যাস। প্রাচ্য হাত উঠিয়ে রাগী সুরে বলল। বোনকে রাখতে দেখে নীল চুপ হয়ে যায়। রোদের ইচ্ছে করছে নীলকে আছড়ে ভর্তা বানিয়ে ফেলতে। কত সাহস হলে মেয়েটা আমাদের সামনেই আমাদের স্বপ্নকে লুচ্চা বলে, চরিত্রে দাগ লাগায়। আজ সমুদ্রের বোন বলে সবকিছু সে হজম করে নিল। প্রাচ্য এবার খুব শান্ত সুরে বলল, স্বপ্ন খুব ভালো ছেলে, সে সবার থেকে আলাদা, তুই তাকে চিনতে ভুল করেছিস। নীল তার ঠোঁট এগিয়ে দিয়ে বলল, এই দেখো তোমার ভালো ফ্রেন্ড স্বপ্নের কাণ্ড, কামড় দিয়ে ঠোঁট কেটে ফেলেছে। ওসব বাদ দে, এবার বল তুই কাকে ভালোবাসিস, কে সেই ব্যক্তি? নীল এবার কোলের উপর থেকে বালিশ সরিয়ে উঠে দাঁড়ায়। জানালা খুলে দিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল, তাকে আমি চিনি না, এবারও দেখা হয়নি। সে দেখতে কেমন তাও আমি জানি না, শুধু জানি তাকে ভালোবাসি আমি। প্রাচ্য বসা থেকে উঠে এসে নীলের কাঁধে হাত দিয়ে তার দিকে ঘুরিয়ে বলল, সে জানে তুই তাকে ভালোবাসিস? তার নাগাল পেলে তো জানবে। আমি কিছু বুঝতে পারছি না। কিছুই জানে না, তাহলে এটা কেমন ভালোবাসা?
আর তোর সাথে পরিচয় কিভাবে হয়েছে? নীল সব খুলে বলল। প্রাচ্য শুনে হতভম্ব। সে বলল, কার জন্য অপেক্ষা করবি তুই? তুই তাকে চিনিস না, সেও তোকে চেনে না। আর দেখা হবে কি না সেটা আল্লাহই জানে। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে। তার প্রাচ্য আপু তো ভুল কিছুই বলেনি। সত্যি কি তার সাথে দেখা হবে না? একবার কি বলতে পারবে না ভালোবাসি তাকে? নিজের অজান্তে মন দিয়ে ফেলেছে। তার সুর যে হৃদয়ে গেঁথে গেছে। রোদ বলল, নীল, তুমি এই যুগের মেয়ে হয়ে একটা সুরের প্রেমে পড়ে একজন অচেনা লোককে ভালোবেসে ফেলেছো। আর সেই সুরওয়ালা তো বিবাহিত কোনো পুরুষ হতে পারে, আবার সে কোনো মেয়েও হতে পারে। নীল এবার ওদের দিকে তাকায়। কি বলবে সে এদেরকে? উত্তর দেওয়ার মতো তো কিছু নেই। প্রাচ্য বলল, ধর তুই তাকে খুঁজে পেয়েছিস, সে যদি কোনো টাকলা বুড়িওয়ালা হয় তখন কি তাকে ভালোবেসে বিয়ে করতে যাবি? নীল ভ্রু কুচকে তাকায় প্রাচ্যর দিকে। সে বলল, এমনও হতে পারে সে কোনো হ্যান্ডসাম যুবক। হতে পারে। সে তুই কত পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারবি? আমি এত কিছু জানি না, আমি তাকেই ভালোবাসি। আমার মন বলছে তার সাথে আমার দেখা হবে, তখনই দেখে নেব সে দেখতে কেমন। দয়া করে এই নিয়ে তোমরা এখন কোনো কথা বলবে না। এখন তোমরা আসতে পারো। প্রাচ্য খুব ভালো করে জানে তার বোনকে বুঝিয়ে লাভ নেই। তার মাথা কিছু ঢুকলে বের করা সম্ভব না। জোকের মতো মাথায় জেকে বসে থাকে। তারা দুজন নীলের রুম থেকে বেরিয়ে এসে স্বপ্ন রুমে আসে। রোকেয়া বেগম নিজের হাতে স্বপ্নকে স্যুপ খাওয়াচ্ছে জোর করে। তার পাশে তার ছোট মাও আছে। প্রাচ্য তাদের দেখলে প্রাণ জুড়ে যায়। তিন জার কি মিল! সবার ছেলে মেয়েকে সমান তালে ভালোবাসে। সবাই মিলেমিশে একান্নবর্তী পরিবারে বাস করে। এখন একান্নবর্তী পরিবার দেখাই যায় না। সবাই অনুপ একক পরিবার গড়ে। প্রাচ্যকে রুমে ঢুকতে নিলে রোকেয়া বেগম বলে, দেখো তো প্রাচ্যমা, তোর এই বন্ধুটা কিছুতেই খেতে যাচ্ছে না। হ্যাঁ রে স্বপ্ন, কেন খেতে যাচ্ছিস না? আমার বড় মা তোকে কত ভালোবেসে খাওয়াচ্ছে, তাড়াতাড়ি খেলে। আর কত খাবো? সে তখন থেকে খেয়ে যাচ্ছে। স্বপ্নকে খাইয়ে দিয়ে তারা চলে যায়। তখনই ধূসর আর তৃণ সেখানে আসে। স্বপ্ন বলল, কিছু জেনেছিস নীলের কাছ থেকে? ছেলেটাকে? প্রাচ্য স্বপ্নর পাশে বসেই মন খারাপ করে বলল। সবাইকে সবটা খুলে বলে সে। তারপর বলল, স্বপ্ন, তুই নীলকে ভুলে যা। আমি জানি নীল তোকে ভালোবাসা কিছুটা গ্রহণ করবে না, মানে তোর ভালোবাসা কিছুটাই গ্রহণ করবে না। তোরা কি সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে? এটা বলে সে স্বপ্নর দিকে তাকায়। হ্যাঁ, সে সত্যিই দেখতে পাচ্ছে স্বপ্ন মুখে হাসি। কিন্তু সে তো হাসির কিছু বলেনি। যেটা বলেছে সেটা শুনে স্বপ্নর মন খারাপ হওয়া উচিত। কিন্তু তখনই সে রোদের দিকে তাকায়। রোদ ইশারায় বুঝায় সে কিছু বুঝতে পারছে না এদের হাসির কারণ কি। রোদের ইশারায় সে তৃণ আর ধূসরের দিকে তাকায়। তারাও হাসছে। তার মানে কি? বুঝতে পারছি না, হাসছিস কেন তোরা? ধূসর প্রাচ্যর মাথায় গাঁটটা মেরে বলল, তোরা দুই গাধা জীবনেও কিছু বুঝতে পেরেছিস যে আজকে বুঝতে পারবি? প্রাচ্য চোখ গরম করে তাকায়। রোদ বলল, আমরা গাধা হলে তোরা হলি গাধি। এটা বলে রোদ প্রাচ্যকে টেনে নিয়ে যেতে যেতে বলল, আমাদের এত বোঝার দরকার নেই, তোরা দুজন বসে বসে বুঝ পাতা খা। সাজেকের সেই মাও তরকানের সুরওয়ালা আমি। স্বপ্ন বলল। তারা দুজন দরজার সামনে ছিল। স্বপ্নর কথাই থমকে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে তাদের দিকে ঘুরে দুজনে একসঙ্গে উত্তেজিত হয়ে বলল, কি? দুজনে এবার তাদের সামনে এসে বলল। মানে? তৃণ বলল, মানে খুব সিম্পল। নীলের সেই সুরলা আর কেউ নাই, সে হলো স্বপ্ন। দুজনে অবাক হয়ে জড়িয়ে চিল্লিয়ে বলল, কি? তারপর প্রাচ্য বলল, কি করে এটা সম্ভব? ধূসর বলল, অসম্ভবের কি আছে? রোদ বলল, স্বপ্ন মাউথ অর্গান বাজায় আর সেটা আমরা জানি না, সেটা কি করে হয়? প্রাচ্য বলল। তাহলে তো এই খবর নীলকে দেওয়া লাগে। স্বপ্ন বলল, প্লিজ এখন কিছু বলিস না। কেন? স্বপ্ন কিছু বলল না, শুধু রহস্যময়ী একটা হাসি দিল। তাতে সব বন্ধু বুঝে গেল স্বপ্ন কিছু একটা করতে চাইছে। 15 হাত শাড়ি পেঁচিয়ে সারা বাড়ি এরকম গুড়গুড় করছিস যেন এটা তোর শ্বশুর বাড়ি, সদ্য বিয়ে করে এসেছিস। সমুদ্রের প্রথম কথা রোদের কপাল কিছুটা কুঁচকে গেল, পরে ঠিক হয়ে যায়। রোদ কিছুতে বুঝতে পারছে না এবার তার সমস্যাটা কোথায়। যখন জিন্স টপ পরতাম তখন কথা শোনাতো, আর এখন শাড়ি পরেছি তাতেও শোনাচ্ছে। আরে বেটা, তুই কি জানিস? এই রোদ সেদিন তোর কাছ থেকে যাওয়ার পর থেকে বিউটি পার্লার থেকে লোক এনে 5 দিন ধরে শাড়ি পরা শিখেছি। কোথায় তুই একটু মিষ্টি হেসে বলবি, বাহ তোকে যে শাড়িতে খুব ভালো মানায়, পুরো বউ বউ লাগে। তা না করে বলিস শাড়ি পেঁচিয়ে হাঁটি। আরে শালা, হৃদয়ের চোখ মিলে একটা বার তাকাতে পারিস না? আন্টি যে কেন জানে তোর জন্মের সময় নিম পাতার রস খাইয়েছে।
মিষ্টি কিছু খাওয়ালে তো আজ মিষ্টি মিষ্টি কথা বের হতো, এত তেতো কথা বলতে পারতি না। সমুদ্র তুড়ি বাজিয়ে রোদের হুঁশ ফিরায়। খাওয়ার দিনে মগ্ন ছিলে। আপনার ধ্যানে। মিনমিন করে সে বলল। সমুদ্র বলল, কি বললি তুই? না কিছু না। আমার সাথে চল। কোথায়? জাহান নামে। জাহান্নামে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার, জান্নাতে হলেই যেতে পারতাম। সমুদ্র কিছু না বলে রোদকে নিয়ে যায় তার রুমে। তার জামা কাপড় কতগুলো আলমারি থেকে নিয়ে তাকে দিয়ে বলল, এগুলো দিয়ে নিয়ে আয়। কি? যা বলছি শুনতে পেয়েছিস? তাই দ্বিতীয়বার রিপিট করতে চাই না। আপনার কি আমাকে কাজের বেটি জরিনা মনে হয়? কাজের বেড়ে জরিনা না, রহিমা মনে হয়। আমাদের বাড়িতে খেতে হলে কাজ করে খেতে হবে, ফ্রিতে কাউকে খাবার দিই না। আপনি আমায় খাবার খোটা দিচ্ছেন? এই জন্য লোকের ভালো করতে নেই। সমুদ্র, তুই যে কেন রোদের ভালো করতে গেলি? রোদ বুঝতে পারছে না সমুদ্র তার কি এমন ভালোর কথা বলছে, তাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সমুদ্র বলল, রোদ, তুই কি জানিস তোর পেটের মেদ বেড়ে যাচ্ছে? তোর শরীরে ফিটনেস রাখার জন্য কাজ করতে বলছি, তাতে তোর পেট এরকম বুড়ি দেখা যাবে না। রাগে দুঃখে তার কান্না আসছে। তার এই সুন্দর ফিগার আর তার পেটে কোনো মেদ নেই, স্লিম। আর সমুদ্র কি বলছে? তার পেট থেকে শাড়ি সরিয়ে সমুদ্রকে বলল, সমুদ্র ভাই, এবার ভালো করে আমার পেট দেখে বলেন, সত্যি কি আমার পেটে মেদ জমেছে? সমুদ্র কতক্ষণ বিচক্ষণদের মতো তাকিয়ে বলল, বেশি বেশি করে কাজ করবি, তাহলে তোর ফিটনেস ঠিক থাকবে। এটা বলে জামা কাপড়গুলো ধরিয়ে দিয়ে বলল, ফলো মি। এতগুলো কাপড় নিয়ে সে একা কিভাবে নিয়ে যাবে? নতুন নতুন শাড়ি পরেছে সে, শাড়ি পরে এত কাপড় চোপড় নিয়ে হাঁটা মুশকিল। সে বলল, সমুদ্র ভাই, আপনি যদি কিছু কাপড় চোপড় নিতেন তাহলে একটু ভালো হতো, এতগুলো কাপড় নিয়ে হাঁটতে পারি না। সমুদ্র রাগী চোখে তাকায়। তা দেখে সে বলল, আমি নিজেই নিতে পারবো। এটা বলে সে সমুদ্রের পেছন পেছন সিঁড়ি বেয়ে নামে। সোহাগী বলল, এ কি, তুমি নতুন কাপড় চোপড় নিয়ে কোথায় যাচ্ছ? রোদ পানসে গলায় বলল, ধুতে। ধুবে ভালো কথা, তাই বলে তুমি যাচ্ছ কেন? সমুদ্র এগিয়ে এসে বলল, ছোট মা, তুমি জানো রোদ কত সুন্দর করে কাপড় চোপড় ধুতে পারে? আর সবচেয়ে বড় কথা, রোদ এই কাজটা করতে ভালোবাসে। রোদ আমার রুমে যে কি বলে জানো ছোট মা? কি বলে? বলে, সমুদ্র ভাইয়া, আমি জামা কাপড় ধুতে যাচ্ছি, তোমার কাপড় চোপড়গুলো দাও, আমি ধুয়ে নিয়ে আসবো। আমি কতবার মানা করলাম, তারপরে জোর করে কাপড় চোপড় নিয়ে আসলো। আমার কোনো কথাই শুনলো না সে। রোদ দাঁড়িয়ে তার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষের বানোয়াট মিথ্যে কথা শুনছে। সমুদ্র আবার বলল, ছোট মা, তোমার কোনো কাপড় ধোয়া লাগবে? হ্যাঁ লাগবে। কেন? সেগুলো নিয়ে আসো, রোদ খুব সুন্দর করে ধুয়ে দেবে। রোদ বলল, দেখলে ছোট মা, রোদ হ্যাঁ বলেছে। কি রোদ ধুয়ে দিবে তো? সমুদ্রের চোখই ইশারা করে, জেনে সে হ্যাঁ বলে। রোদ পড়েছে বিপাকে, কি বলবে সে? এখানে এখন যদি সত্যি কথা বলে তাহলে এই বধটা তাকে কাঁচা চিবিয়ে খাবে। তাই সে বলল, জি আন্টি, দিন, আমি আপনার মেয়ের মতোই, মেয়ে হয়ে কি মায়ের কাজ করতে পারি না? সোহাগী আর কি বলবে? সমুদ্র তাকে অনেক কিছু বুঝে দেয়। তার সমুদ্র নিজে গিয়ে সব কাপড় এনে রোদের কাছে দেয়। তখনই নীল আসে। সে বলল, রোদ আপু, সবার জামা কাপড় যখন ধুয়ে দিচ্ছ তাহলে আমি কেন বাদ যাব? এই নাও, এগুলো ধুয়ে দিবে ভালো করে। এটা বলে নীল এক গাদা কাপড় রোদের কাছে দিয়ে উপরে চলে যায়। রোদ মনে মনে বলল, যেমন ভাই তেমনই মন, সব বদের হাড্ডি। ভালোবেসে লাস্ট পর্যন্ত তাকে ধোপাগিরি করতে হচ্ছে। সমুদ্রকে পাবার জন্য তা করতে সে রাজি। শাড়ির আঁচল কোমরে গুজে পুকুরের শান বাঁধানোর ঘাটে রোদ জামা কাপড় ধুচ্ছিল। এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। ধূসর পটপট করে কয়েকটা ছবি তুলে নেয়। তখন রোদের কানের কাছে এসে বলল, সমুদ্র ধোপা বানিয়ে ছাড়লো। হায় রে, এই তুই কাকে ভালোবাসলি? এটা বলে সে সরে আসে। রোদ তার দিকে রাগি রাগি চোখে তাকায়, আবার কাজে মন দেয়। তারপর সমুদ্রের দিকে তাকায়। স্বপ্ন আর সমুদ্র কি নিয়ে কথা বলছে। সমুদ্র হাতে নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। ইস, কি সুন্দর লাগছে। এই মানুষটার জন্য সে সবকিছু করতে পারবে। রোদ, তোর পেটের এত সুন্দর একটা তিল আছে, না দেখলে বুঝতেই পারতাম না। হেব্বি লাগছে কিন্তু তিলটা। ধূসর বলল। রোদ একবার ধূসরের দিকে তাকালো, একবার পেটের দিকে তাকালো। হাতের কাপড়টা ঘাঁটে রেখে ধূসরের দিকে তেড়ে আসে। আর ধূসর দৌড়াতে দৌড়াতে বলল, আরে ভাই, দৌড়াচ্ছ কেন? সুন্দর প্রশংসা দেখে করা যাবে না?
সবাই তাদের দৌড়ানি দেখে হাসতে থাকে। শুধু একজনের মুখ খুব গম্ভীর হয়ে যায়। রোদ বলল, বজ্জাত, তোকে কে বলেছে আমার পেটের তিলে প্রশংসা করতে? এটা করবে আমার স্বামী। রূপের প্রশংসা করতে পারলি না, ওই দিকে চোখ দিলি কেন? আমি কই চোখ দিলাম, তুই দেখিয়ে রাখলে তো চোখ যাবে। রোদের দৌড়ানি খেয়ে সে আবার ঘাটে চলে আসে। উপরের দিকের থেকে রোদ নিচে পানি, তাই দাঁড়িয়ে যায় ধূসর। রোদ এসে মারতে থাকে তাকে। হাতাহাতির মধ্যে দুজনে পানিতে পড়েছে। সবাই দৌড়ে আসে ঘাটে তাদের দুজনকে তোলার জন্য। চিনু আর প্রাচ্য হাত বাড়ায়। তখনই দুজন দুজনার ছোঁয়া পায়। কিছুক্ষণ তাকিয়ে দেখে, চোখ নামিয়ে ফেলে। তারা দুজনকে টেনে তোলে। ধূসর বলল, বজ্জাত মাইয়া একেবারে পানিতে ফেলে দিল। ভিজে গেছে তাই শাড়ি রোদের শরীরে লেপটে গেছে। শাড়ি টেনে দেয় গায়ে। তখনই তার চোখ যায় সমুদ্রের দিকে। লাল লাল চোখে তাকিয়ে আছে। চোখ দিয়ে আগুন বের হচ্ছে, এক্ষুনি যেন তাকে ভস্ম করে দেবে, পৃথিবী ধ্বংস করে দেবে। রোদ ভয় পেয়ে চোখ নামিয়ে ফেলে। সমুদ্র সবাইকে অবাক করে দিয়ে রোদকে কোলে তুলে নেয়। সমুদ্র কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। তার বন্ধুরা অবাক পানি তাকিয়ে আছে সমুদ্রের কাছে। তাদের মনে হচ্ছে না এটা তাদের বন্ধু সমুদ্র। রোদ সমুদ্রের গলা জড়িয়ে ধরে। আজকে তার মনে হচ্ছে পৃথিবী সে সবচেয়ে বেশি সুখী মানুষ। কোনোদিন ভাবেনি সে এটা। ভাবনার বাহিরে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেল। সবার কাছে থেকে ভালো লাগে, আর সেই অনাকাঙ্ক্ষিত জিনিস যদি ভালোবাসার মানুষটার কাছ থেকে পায়, তাহলে সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। রোদের হাত পা সবগুলো বেঁধে রেখেছে। মুখের মধ্যে টেপ মেরে দিয়েছে সমুদ্র। পেট থেকে শাড়ি সরিয়ে ফেলে। ড্রয়ার থেকে সিগারেট নিয়ে লাইটার দিয়ে জ্বালায়। সিগারেট টানতে থাকে রোদের এই ধবধবে ফর্সা পেটের দিকে তাকিয়ে। রোদ বুঝতে পারছে না সমুদ্র এসব কেন করছে। কি সুন্দর করে তাকে কোলে করে নিয়ে আসছিল। তখনই রুমে এনে ধপাস করে ফেলে দিয়ে এভাবে বেঁধে ফেলে। রোদ উহু উহু করতে থাকে। সমুদ্র তার দিকে তাকায়। সেই ইশারাই বলল মুখ থেকে ট্যাপটা সরাতে। সমুদ্র সেদিকে ভ্রুক্ষেপ না করে চোখ বন্ধ করে সিগারেটে টান মারে। অধ খাওয়া সিগারেটে হাতে নেয়। এগিয়ে যায় রোদের পেটের দিকে। রোদ বড় বড় চোখ করে তাকায়। কি করতে যাচ্ছে সমুদ্র? জ্বলন্ত সিগারেট চেপে ধরে পেটের তিলটার উপর যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে। দাঁত মুখ খিচে সহ্য করে নেয়। ব্যথায় পুরো শরীর ছটফটানি শুরু করে। চোখ বেয়ে পানি পড়তে থাকে। কোরবানির গরুকে যেমন 10-15 জন ধরে গলায় ছুরি চালায় না, যখন পশুটা পা মেলে ছটফট করতে থাকে, এখন সেই পশুর মতো রোদেরও সেম অবস্থা। সিগারেট ফেলে দিয়ে হাতের বাঁধন, মুখ থেকে টেপ সরিয়ে ফেলে। তখন রোদকে ধমক দিয়ে বলে, গেট আউট। চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এখন সে আগের মতন শুয়ে আছে। ব্যথায় যন্ত্রণায় মরে যেতে ইচ্ছে করছে তার। উঠে বসার শক্তি যেন পাচ্ছে না সে। তা দেখে সমুদ্র তার হাত ধরে টান দিয়ে খাটের উপর বসে। এক্ষুন বের হয়ে যাবি আমার রুম থেকে। ছলো ছলো চোখে তাকিয়ে আছে সে সমুদ্রর দিকে। কি এমন করেছে সে যার জন্য সমুদ্র এমন বিহেভিয়ার করলো? খাট থেকে আস্তে আস্তে নেমে যায়। দরজার সামনে যেয়ে পেছনে তাকায়। সমুদ্রকে একবার দেখে কান্না করতে করতে জোরে দৌড়িয়ে বেরিয়ে যায় সে। সমুদ্র খাটে পা ঝুলিয়ে বসে চাদর খামচে ধরে। এক এক করে সবাই চলে যায় শান বাঁধানো ঘাট থেকে। শুধু প্রাচ্য আর তৃণ রয়েছে। ঘাটে দাঁড়িয়ে তৃণ কার সাথে যেন কথা বলছে। তার জন্য অপেক্ষা করছে প্রাচ্য। অনেকক্ষণ যাবৎ কথা বলছে তৃণ। কথা শেষ হওয়ার নামও নেই। তাই সে কপট রাগ দেখিয়ে তৃণর হাত থেকে মোবাইল নেয়। তৃণ বলল, কি সমস্যা? লাইন কেটে তৃণ হাতে মোবাইল দিয়ে বলল, সমস্যা অনেক। এত কথা কার সাথে বলছো? কপাল কুঁচকে তাকিয়ে তৃণ বলল, কৈফিয়ত চাচ্ছিস? যদি মনে হয় কৈফিয়ত তাহলে তাই। কোন অধিকারের জোরে কৈফিয়ত চাস? প্রাচ্য তৃণর কাছে এসে বলল, ভালোবাসার অধিকার। তৃণ তাচ্ছিল হাসল। তারপর বলল, ভালোবাসা? প্রাচ্য দুহাত দিয়ে তৃণকে পরম আবেশে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি। প্রাচ্য হাত পিঠ থেকে সরিয়ে দূরে ঠেলে দিয়ে তৃণ বলল, ঘৃণা হচ্ছে না তোর একটা লুচ্চা ছেলেকে ভালোবাসার কথা বলতে? লজ্জা করছে না তোর? প্লিজ চুপ কর। কেন? যেটা সত্যি সেটাই বলছি। শুধু একজনের ইজ্জত কেড়ে নেই আমি। রোজ রাতে নিয়ম করে প্রতিতলায় চাই। আমার যে একজনের চাইতে মেটে না। প্রাচ্য কিছু না বলে শুধু তৃণর দিকে তাকিয়ে থাকে। কি বলবে সে? এসব মিথ্যা অপবাদ সে ভুল বুঝে তৃণকে একসময় দিয়েছে। শুধু অপবাদ নয়, দুইবার থাপ্পড় মেরেছে। তৃণ অতি কষ্টে সে কথাগুলো বলেছে তাকে। তৃণ আবার বলল, ফারদার তোর মুখে যেন ভালোবাসার কথা যেন না শোনে, মাথা গেঁথে নে। আমি তোকে ভালোবাসি না, আর কখনো বাসবো না। যেটা শেষ হয়ে গেছে সেটা কিছুতে শুরু করতে চাই না। এটা বলে হনহনিয়ে চলে যায়। প্রাচ্য বসে পড়ে সেখানে, কান্না করতে থাকে।
জেদ করে সব বলেছে তৃণ। একটা বারও ভাবছে না জেদ করে থাকার সময় এখন নয়। এভাবে চলতে থাকলে শিহাবকে বিয়ে করে ফেলতে হবে। তৃণকে ছাড়া সে কাউকে নিজের জীবনে মানতে পারবে না। রাগের বশে না হয় সে ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এখন তৃণ জেদ করে এমন করছে। প্রাচ্য বাসায় এসে দেখে রোদ উবু শুয়ে বালিশে মুখ লুকিয়ে কাঁদছে। কেন কাঁদছে রোদ? ভাইয়া কিছু করেনি তো? ভাবতে ভাবতে রোদের কাঁধে হাত দেয়। রোদ ঘাড় ঘুরিয়ে প্রাচ্যকে দেখে তাকে জাপটে ধরে কান্না করতে থাকে। প্রাচ্য রোদের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কান্না থামিয়ে বল কি হয়েছে, কেন কাঁদছিস? রোদ চোখের পানি মুছে ফেলে। পেট থেকে শাড়ি সরিয়ে ক্ষতস্থান প্রাচ্যকে দেখায়। প্রাচ্য আটকে উঠে বলল, এত কেয়ারলেস কেন তুই? দেখে শুনে চলতে পারিস না? ইস, পুরো কি এক অবস্থা করেছে। রোদ কিছুই বলল না। প্রাচ্য কিছু একটা ভেবে সে আবার বলল, এটা তো কোনো অ্যাক্সিডেন্ট ভাবে ঘটেনি, কেউ ইচ্ছে করেই এমন করেছে। কে করেছে তোর এমন? চোখ গরম করে তাকিয়ে বলল। রোদ হিচকি তুলে বলল, তোর ভাইয়া। প্রাচ্য হতবিহ্বল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল রোদের দিকে। তারপর রোদের হাত ধরে টেনে নিয়ে যায় সমুদ্রের রুমে। ভাইয়া, তুমি কি মানুষ? সমুদ্র এখনও সে আগের অবস্থায় বসেছিল। প্রাচ্যর কথা শুনে তার দিকে তাকায়, তারপর ওদের দিকে তাকায়। সে মাথা নিচু করে তাকিয়ে আছে ফ্লোরের দিকে। সমুদ্র চোখ নামিয়ে ফেলে আগের অবস্থায় ফিরে যায়। তা দেখে প্রাচ্য বলল, কি হলো, উত্তর দাও। রোদের সাথে এমন করলে কেন? সমুদ্র চুপচাপ দেখে প্রাচ্য আবার গলা খেকিয়ে উঠে বলল, এভাবে চুপ থেকে আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে পারবে না। চুপ না থেকে বলো। সমুদ্র কিছু না বলে উঠে এসে রোদ আর প্রাচ্যর হাত ধরে টেনে দরজার বাহিরে দাঁড় করিয়ে মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। প্রাচ্যর প্রচণ্ড রাগ হচ্ছে ভাইয়ের উপর। রোদকে নিজের রুমে এনে অয়েনমেন্ট লাগিয়ে দেয়। ভাইকে ইচ্ছে মতো বকতে থাকে আর রোদকে বলল, বাংলাদেশে তোর জন্য কি অভাব পড়েছে ছেলে? তাই আমার ভাইকে ভালোবাসতে গেলি? জানোয়ার একটা, মনে দয়া মায়া বলতে তো কিচ্ছু নেই। রোদ শুধু মুচকি হেসেছে। আজ সমুদ্র আচরণে রোদের একটু বুঝতে বাকি রইল না সমুদ্র তাকে ভালোবাসে। ভালোবেসে বলে নিজের প্রিয় মানুষের সৌন্দর্য অন্য কেউ প্রশংসা করছিল বলে আজকে এই শাস্তি তাকে দিল। যদি সমুদ্র তাকে ভালোবেসে থাকে তাহলে এটা তার কিছুই নয়, তাহলে এটা হবে ভালোবাসার উপহার তার কাছে। এটা তোর জন্য। সোহা তামিমের দিকে ভ্রু কুচকে তাকায়। সে বলল, কি আছে এখানে? প্যাকেট খুলে নিজেই দেখে নেয়। আমি কেন খুলতে যাব? এটা বলে চলে যেতে নিলে তামিম হাত ধরে আটকায়। প্যাকেট থেকে শাড়ি বের করে সোহার মাথা ধরে ঘোমটা দিয়ে বলল, দারুণ মানাবে তোকে, পছন্দ হয়েছে নি তোর? সোহা মাথা উপর থেকে শাড়ি সরিয়ে মুঠো বন্ধ করে তামিমের মুখের উপর ছুঁড়ে ফেলে বলল, কাজের মেয়ের প্রতি কিসের এত আদিক্ষেতা? তামিম মুখের উপর থেকে শাড়ি সরিয়ে বলল, শাড়ি ফেলে দিলে কেন? তাহলে এটা নিয়ে কি আমি নাচবো? সোহার বাঁকা কথা শোনার কোনো ইচ্ছে তামিমের নেই, তাই সোহার হাতে শাড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা কালকে যেন পড়তে দেখি তোকে। হনহন করে বেরিয়ে যায়। সোহার শাড়ি তা খাটের উপর ফেলে দেয়। তারপর সেটাকে আলমারিতে রেখে দেয়। মা দেখলে প্রশ্ন করে বসবে, এই শাড়ি কই পেয়েছে সে? তার চেয়ে ভালো আলমারির এক কোণে দলামুচড়া হয়ে পড়ে থাক। সে কিছুতেই এই শাড়ি পরবে না, মরে গেলেও না। তামিমের কথা সে ভাববে না। রোদ শাড়ি পাল্টিয়ে একটা লং 3 পিস পরে নিচে নামে। সবাই ড্রয়িং রুমে বসে আছে, বিয়ের ব্যাপারে কথা বলছে। কিভাবে কি করবে, কিভাবে সাজাবে বাড়িটাকে। কালকে সকালে ডেকোরেটরের লোক আসবে বাড়ি সাজানোর জন্য। এই নিয়ে সবার মধ্যে আলোচনা করছে সমুদ্র। রোদ নিঃশব্দে এসে বসে তার বন্ধুদের পাশে। রোদকে দেখে তৃণ বলল তার বন্ধুদেরকে, তোরা সবাই কি রোদের দিকে খেয়াল করেছিস? সবাই তৃণর দিকে তাকিয়ে থাকে উৎসুক হয়ে। তৃণ আবার বলে, রোদের মধ্যে কিছুটা চেঞ্জ হয়েছে। ধূসর বলল, কি রকম? রোদের মধ্যে বাঙালি বাঙালি ভাব চলে আসছে। বাঙালির নারীর মতো শাড়ি পরিধান করে বেশিরভাগ এখন। আগের মতো ওয়েস্টার্ন ড্রেস আপ নেই। তৃণর কথা কিছুটা ম্লান হাসল রোদ, আর চোখে তাকায় সমুদ্রের দিকে। না, তার বন্ধুদের কথায় ভ্রুক্ষেপ নেই। সে নিজের কাজে ব্যস্ত। মনের গোপনে দীর্ঘশ্বাস ফেলে সে। ধূসর বলল, কি রোদ, প্রেমে পড়েছিস নাকি? রোদ উঠে এসে ধূসর কানে ফিসফিস করে বলল, ঢংটা একটু কম করে করলে ভালো হয়। কার প্রেমে পড়েছি সেটা তোরা জানিস, তাই নতুন করে কিছু বলতে চাই না। আবার সবাই আড্ডা দিতে ব্যস্ত হয়েছে। এই কথা রেখে সে কোথায় যায়? এভাবে আড্ডার টপিক চেঞ্জ হয়, আড্ডার মুশকুল হয় সবাই, শুধুমাত্র একজন বাদে। সে একজন চোখ হচ্ছে রান্নাঘরের দিকে। তার প্রিয়তমা যে রান্না করতে ব্যস্ত। রান্নার ভাপে কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে ঘামগুলো মুক্তোর মতো চিকচিক করছে। রান্নাঘরটা যেন আলোকিত করছে। রান্না করার মাঝে সুহার চোখ যায় ড্রয়িং রুমে। কেউ একজন তার দিকে চেয়ে আছে।
আর সে কেউ একজন আর কেউ নয়, সে হলো ধূসর। দুজনার চোখাচোখি হয়। সোহা চোখ নামিয়ে ফেলে রান্নায় মন দেয়। কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে তার দিকে। এমনভাবে এভাবে তামিম ছাড়া আর কেউ তাকায়নি। আর চোখে আবার সে ধূসরের দিকে তাকায়। এখন ধূসর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। দূর থেকে কেউ একজন তার দৃষ্টি স্থির রেখে দেখে যাচ্ছে তাদের চোখাচোখি প্রেম। রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সিঙ্গারা বানানোর আলুর মধ্যে বয়ামের অর্ধেকের চেয়েও বেশি মরিচের গুঁড়া ঢেলে দেয়। আলুর সাথে মরিচের গুঁড়াগুলো মিক্সড করতে থাকে। আলুগুলো লাল টকটক হয়েছে। সোহা কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলের কাণ্ড দেখছে। সোহা বুঝতে পারছে না নীল এসব করছে কেন, তাই প্রশ্ন করে বসে, এগুলো এরকম করছিস কেন? নীল তর্জনী আঙুল উঠিয়ে ইশারা করে বলল, আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে। সোহা ফিসফিস করে বলল, কি করবি এগুলো দিয়ে বল। নীল হাত দিয়ে ইশারা দিয়ে ড্রয়িং রুম দেখিয়ে বলল, এদেরকে মরিচের গুঁড়া নতুন রেসিপি সিঙ্গারা খাওয়াবো। সোহা আতকে উঠে বলল, কি? আস্তে কথা বলো। নীল নীল সোহার কথায় কর্ণপাত না করে নিজের কাজে মনোযোগ দিয়ে করতে থাকে। সোহা বারবার মানা করতে থাকে যাতে এই কাজ না করে। নীল তার কথা পাত্তাই দেয় না। সিঙ্গারা বানানোর শেষে ট্রে তুলে নিয়ে সাজিয়ে নেয়। সোহাকে নীল বলল, চলো এখন দেখবি আসল মজা। এটা বলে ট্রে নিয়ে চলে আসে। সোহাও তার পিছন পিছন চলে আসে। নীল ট্রেটা টি টেবিলের উপর রেখে বলল, সবার জন্য গরম গরম সিঙ্গারা আনলাম। সমুদ্র একটা সিঙ্গারা নিতে গেলে নীল বাধা দেয়, কারণ এখানে 2 রকম সিঙ্গারা আছে, ঝাল দেওয়া আর না ঝাল দিয়ে বানানো। সেখানে মরিচের গুঁড়া দেওয়া। সেখান থেকে একটা সিঙ্গারা নিয়ে সমুদ্রকে দেয়। সমুদ্র তার বন্ধুদেরকে বলে, নীলের হাতের সিঙ্গারা দারুণ মজা, একবার খেলে বলবি আবার বানিয়ে আনতে। সবাই মাথায় সায় দেয়। নীলের বড় ভাইয়া একটা সিঙ্গারা খায়। স্বপ্ন নীলের দিকে তাকায়। স্পষ্ট দেখতে পায় নীলের চোখে মুখে দুষ্টুমির হাসি রেখা। তারপর নজর যায় সিঙ্গারাগুলোর দিকে। কেন যেন একটা লাল লাল দেখা যাচ্ছে। সিঙ্গারাগুলো দেখে তার মনে হচ্ছে এগুলোর মধ্যে কিছু একটা ঘাবলা আছে। তৃণু সিঙ্গারা নেওয়ার জন্য হাত বাড়ালে স্বপ্ন হাত ধরে ফেলে। নীল ভ্রুকুচকে তাকিয়ে বলে, হাত ধরলে কেন তৃণ ভাইয়ার? ওনার হাত ছাড়ুন। এটা বলে ট্রে থেকে একটা ঝাল সিঙ্গারা তৃণুর হাতে তুলে দিয়ে বলল, ভাইয়া খান। স্বপ্ন তৃণুর কানে ফিসফিস করে বলল, সিঙ্গারা খাইস না, হাতের মধ্যে রেখে নড়াচড়া করবি। ধূসর তার কথা শুনে বলল, কেন? স্বপ্ন বলল, যেটা বলছি সেটা কর দুজন। স্বপ্ন নীলকে বলল, তুমি আমাদের জন্য এত কষ্ট করে সিঙ্গারা বানালে, তুমি খাবে না? না আমি খাবো না। ও মা, সেটা কেমন কথা? তুমি একটা খাও। প্রাচ্য বলল, হ্যাঁ নীল, খা তো, সবাই মিলে খেলে মজা বেশি। নীল আসতে নিলে সোহা হাত টেনে ধরে। তখনই স্বপ্ন ট্রে অদল বদল করে ফেলে। ঝালগুলোর জায়গায় ভালোগুলোতে রাখলো, ভালোগুলোর জায়গা ঝালগুলোতে। স্বপ্ন খুব ভালো করে জানে নীল ঝাল নাওয়ালাগুলো খাবে। নীলের হাত ধরিয়ে সোহা বলল, ঝাল সিঙ্গারা খেয়ে মরে যাবে ওরা। মরলে আমি খুশি, হাত ছাড়ো। এটা বলে নীল সিঙ্গারা নেয়। প্রাচ্য আর রোদও সেই ঝাল সিঙ্গারাগুলো থেকে একটা একটা করে নেয়। নীল বলল, আপনার খাচ্ছে না কেন? স্বপ্ন বলল, খাচ্ছে। কারণ তারা আগের ঝাল সিঙ্গারা রেখে দিয়ে ভালোগুলো থেকে নেয়। সবাই খেতে থাকে। নীল ভ্রু কুচকে তাকায় তাদের দিকে। এত ঝাল দিলাম, এই বেটা হাউতাস কিছু করে না ঝালে। এতক্ষণে তো ঝাল খেয়ে দৌড়াদৌড়ি করার কথা, নাকি ঝাল খেয়ে চেপে আছে, কিছুই বুঝতে পারছি না। নীল সোহার দিকে তাকায়। সোহা ইশারা বলে সেও কিছু বুঝতে পারছে না। স্বপ্ন নীলকে বলল, বাহ, খুব দারুণ বানিয়েছ, অনেক মজা হয়েছে। নীল বুঝতে পারছে না ঝাল সিঙ্গারা খেয়ে বদ বেটা তার প্রশংসা করছে। তৃণ বলল, কি ব্যাপার নীল, তুমি খাচ্ছ না কেন? খাচ্ছি খাচ্ছি। এটা বলে সিঙ্গারা এক কামড় বসাতে চিৎকার দিয়ে ওঠে। নীলের বড় ভাইয়া বলে, চিৎকার করছিস কেন নীল? এক কামড় খেয়ে তার খুব খারাপ অবস্থা। জিহ্বা যেন জ্বলে যাচ্ছে, নাক কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কারো কথা বুঝতে পারছে না সে। তারপর বলল, ভাইয়া খুব ঝাল। কোথায় জাল? আমি তো দেখছি ঠিক আছে সব। না ভাইয়া সত্যি ঝাল। আহ! নীলের ভাই তাকে ধমক দিয়ে বলল, বেয়াদব, সব কিছু নিয়ে বাদলামি করিস? কারো কাছে জাল লাগলো না, শুধু তোর কাছে কি জাল লাগে? ভদ্রতার লেশ মাত্র নেই তার কাছে, সব সময় এমন করিস। ভাইয়া সবার সামনে নীলকে অপমান করে, তাই রাগ করে হাতে থাকা বাকি সিঙ্গারা খেয়ে ফেলে খপ খপ করে। ঝালের ছুটে চোখ দিয়ে পানি চলে আসে, কান ঝালাপালা করছে, চোখ দিয়ে ঝাপসা হয়ে আসছে। তারপর স্বপ্নর দিকে একবার তাকায়।
রহস্যময়ী হাসি দেয় স্বপ্ন। নীলের আর বুঝতে বাকি রইল না এসবের পেছনে স্বপ্নের হাত রয়েছে। তার মানে সে ট্রে বদলে দিয়েছে, ঝাল সিঙ্গারা তুলে নিয়েছে সে ভুল করে। আর 1 মিনিট না দাঁড়িয়ে দৌড়িয়ে চলে যায় বেসিনের সামনে, বমি করে ভাসিয়ে ফেলে। টেবিলের উপরে জগ থেকে পানি খেতে থাকে। কিছু পানি মুখে যাচ্ছে, বাকি পানি জামা ভিজিয়ে দিচ্ছে। না, আর এক মুহূর্তেখানে থাকা যাবে না। 1 জগ পানি নিয়ে নিজের রুমে চলে যায়। নীলের ভাইয়া উঠে চলে যায়। প্রাচ্য নিজের হাতে থাকা সিঙ্গারাটা মুখে দিলে ঝাল বলে একটা চিৎকার করে থুতু দিয়ে মুখের ভেতর থেকে সিঙ্গারাটা ফেলে দেয়। ঝাল সিঙ্গারা মুখে দেবে বলে কামড়াচ্ছিল, তখনই প্রাচ্য চিৎকার করে দৌড়ে আসে। কি হয়েছে? পানি! ধূসর দৌড়িয়ে যে পানি আনে, 1 গ্লাস পানি প্রাচ্যর দিকে এগিয়ে দেয়। প্রাচ্য ঢকঢক করে পানি পান করে, গ্লাস বাড়িয়ে দিয়ে বলে, আরোয়ান! ধূসর আবার দৌড়ালো। এভাবে 5 গ্লাস পানি এনে দিল। তাতে প্রাচ্যর ঝাল কমল না। স্বপ্ন ফ্রিজ থেকে মিষ্টি এনে দিয়ে বলল, ধর মিষ্টি খা, তাহলে ঝাল কমে যাবে। 2 হাত দিয়ে মুখে মিষ্টি মুখে নেয়। সমুদ্রের মাথায় কিছু আসছে না, ঝাল কোথা থেকে আসছে? সে তো সিঙ্গারা খেয়েছে, ঝাল তো লাগেনি। তাহলে এরা কেন ঝাল ঝাল বলে চিল্লাচ্ছে? মিষ্টি খেয়ে একটু ঝাল কমেছে প্রাচ্যর। সে তৃণর দিকে তাকায়। সবাই তার এই অবস্থা দেখে এটা ওটা এনে দিয়েছে খেয়ে ঝাল কমানোর জন্য। আর তৃণ দেখে বোঝা যাচ্ছে যে এখানে কিছুই হয়নি, সব স্বাভাবিক। কি সুন্দর করে সিঙ্গারা খাচ্ছে। অন্য সময় সবার আগে তৃণ ছুটে যেত, আর আজ একটা দীর্ঘশ্বাস ফেলে। এত ঘৃণা করিস তুই আমায়? আমার এই অবস্থা দেখে তোর কোনো হেলদোল হলো না? ভাববো না আর তোর কথা আমি। তুই যদি আমাকে ছেড়ে থাকতে পারিস, আমিও পারবো। নিজেকে ঠিক করে সে সবার উদ্দেশ্যে বলল, এই জন্য নীল বারবার সিঙ্গারা খেয়ে ঝাল ঝাল বলছিল। আমি সামান্য একটু খেয়েই অবস্থা হয়েছে। নীল পুরো খেলো কেমনে? তার এখন এই কি অবস্থা? সমুদ্র বলল, সিঙ্গারা জাল আসলো কোথা থেকে? আমার থেকে তো জাল লাগেনি, তোদের কেন জাল লাগলো? তৃণ বলল, তোর বোন নীল, সে আমাদের জন্য ঝাল ঝাল সিঙ্গারা বানিয়ে নিয়েছে খাওয়াবে বলে। স্বপ্ন তার উল্টো চাল দিয়ে তোকে কুপকাত করে দিয়েছে। কিন্তু আমারটা জাল ছিল না। তুই নীলের ভাই, তোকে কি করে সে জেনে শুনে ঝাল সিঙ্গারা খাওয়াবে? সে খুব ভালো করে জানে এই সিঙ্গারা ঝালের পরিমাণ কেমন ছিল। আমি খেয়ে বোঝাচ্ছি এখানে কেমন ঝাল ছিল। তোরা যখন বুঝতে পেরেছিস এখানে ঝাল সিঙ্গারা ছিল, আমায় বললি না কেন? জেনে শুনে আমাকে ঝাল সিঙ্গারা খাওয়ালি, এখনো জিভে চলে যাচ্ছে আমার। সিঙ্গারা অদল বদল হওয়া বুঝতে পারেনি। তোরা ঝাল সিঙ্গারা নিয়ে এসেছিস নাকি ভালোগুলো? রোদ তার হাতের সিঙ্গারা থেকে একটু চিমটি মুখে নিয়ে দেখে তারটাও ঝাল। থু মেরে ফেলে দিয়ে বলল, আমারটাও ঝাল। যাক বাবা, একটুর জন্য বেঁচেই গেলাম। না হয়ে আমি খেলে আমার একই অবস্থা হতো। প্রাচ্য বলল, স্বপ্ন, তুই তো জানতে মনে হয় নীলের হাতে ঝাল সিঙ্গারা ছিল। তুই নীলকে আটকালি না কেন? না জানি নীলের এখন কি অবস্থা। বিচারি মনে হয় ঝালের চোটে মরেই যাচ্ছে। ধূসর বলল, কেন আটকাবে স্বপ্ন? হোয়াই? তোর বোন আমাদের ঝাল খাইয়ে মারতে চাইছিল, এখন বুঝুক এই ঝাল খেয়ে আমাদের কি হতো। ধূসর, নীল না বুঝে করেছে, তাই বলে তোরা? একদম ঠিক করেছিস। বোন হয়ে সাফাই গাইবি না, না হলে এখন বাকি ঝাল সিঙ্গারাও তোকে খাইয়ে দিব। নীল 2 হাত দিয়ে নিজের চুল খামচে ধরেছে। এখনো ঝাল কমার নাম নেই। রাগে শেষ হয়ে যাচ্ছে। বিছানার চাদর বালিশে সব ছুঁড়ে ফেলছে ঝাল কমছে না বলে। জগের পানিও শেষ হয়ে যায়। সোহা তাকে আবারও পানি এনে দেয়। পানি খেতে খেতে নীল হয়রান হয়ে যায়। শরীর ক্লান্ত হয়ে যায়। ফ্লোরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে। জগ উবু করে মুখের উপর পানি ঢালতে থাকে। আবার জগের পানি শেষ হয়ে যায়। পাশে জগ রেখে উপরে তাকিয়ে হাঁ করে ঝাল মুখের উপরে ডান হাত দিয়ে বাতাস করে ঝাল নিবারণ করে। তখনই স্বপ্ন তার রুমে ঢোকে। নীলকে এভাবে দেখে তার হাসি পায়। নীলের কাছে এসে সে বলল, গর্ত করলে কার জন্য? সে গর্তে তুমিই পড়লে। নীল স্বপ্নর দিকে তাকায়। এখন তার ইচ্ছে করছে জগ দিয়ে স্বপ্নের মাথা ফাটিয়ে ফেলতে, কিন্তু শরীরে সেই শক্তিও নেই। তাই শুধু রাগী চোখে তাকিয়ে আছে। ইস, এভাবে তাকাবে না প্লিজ, আমার দিলে এসে লাগে। অভিনয় করে নিজের বুকের বাম পাশে হাত দিয়ে স্বপ্ন বলল। রাগে নীলের গা পিত্তি চলে যাচ্ছে। স্বপ্ন স্ট্রং হয়ে বলল, আমায় কোপকত করতে এসে নিজে কোপকত হয়ে গেলে, সো স্যাড। লাস্ট কথা নীলকে বিদ্রুপ করে বলল স্বপ্ন। নীল হাত দিয়ে স্বপ্নর গলা আঁকড়ে ধরে কামড় বসায়। স্বপ্ন মোটেও প্রস্তুত ছিল না যে এমন কিছু হবে।
তার ধারণার বাইরেই ছিল। নীল নিজের সর্বশক্তি দিয়ে গলার কামড় বসায় স্বপ্নের। একসময় সে হয়রান হয়ে ছেড়ে দেয়। স্বপ্ন ব্যথা পেয়েও একটা শব্দ পর্যন্ত করল না। নিজের হাত রাখে গলায়, গলা দিয়ে রক্ত বের হচ্ছে। হাতের আঙুলের ডগায় রক্ত দেখে নীলকে বলল, রক্ত বের করে ফেললো? ভ্যাম্পায়ার লেডি নাকি তুমি? এটা খুবই কম কিছু, আমার সাথে পাঙ্গা নেওয়ার শোধ তুলবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা বলে নীল চলে যায়। এখন যাবে তার দাদুর রুমে। তার বড় ভাইয়ের নামে নালিশ জানাতে। সবার সামনে তাকে বকাঝকা করে ছোট করেছে। সোলোমান মির্জার কাছে এসে কাঁদো কাঁদো হয়ে ভাইয়ের নামে কিছু সত্যি বলেছে, কিছু মিথ্যে বলে বিচার দেয়। সোলোমান মির্জা নাতনির মাথা হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, ভাইয়ের বিচার করবে পরে, দেখা হলে ইচ্ছে মতো বকাঝকা করবে, কেন তার নাতনিকে বকছে। নীল খুশি হয়ে দাদুর গালে চুমু খেয়ে নাচতে নাচতে চলে যায়। নাতনির এই পাগলামি দেখে তিনি হাসে। তার দুই নাতনির দুই রকম স্বভাব। নীল সোহার হাতে কয়েকটা পলিথিন ধরিয়ে দিয়ে বলল, আমার পিছু পিছু আয়। কেন? বেশি কথা বলিস তুই সোহা, যা বলছি তাই কর। সোহা জানে এই মেয়েকে কিছু বলে লাভ নেই, তাই কথা না বাড়িয়ে নীলের পিছু পিছু যায়। মির্জা বাড়ির পিছনে কিছু দূরে একটা জঙ্গল আছে। এখানে সচরাচর মানুষজন যায় না, ঘন জঙ্গল ভরপুর। নীলকে এখানে আসতে দেখে সোহার মাথায় কিছু ঢুকছে না। নীল কেন এই জায়গায় আসছে? এখন আবার প্রশ্ন করলে হামকি ধুমকি দিবে। তার চেয়ে ভালো চুপচাপ হয়ে দেখে যাওয়া ভালো নীলের কার্যক্রম। নীল যে গাছপাতার জন্য আসছে সে গাছটা কিছুতে খুঁজে পাচ্ছে না। কিছুদিন আগে জঙ্গলের সেই গাছটা সে দেখেছে। অনেক বনজ নাম না জানা গাছ দেখে হাঁটতে হাঁটতে আর ভেতরে চলে যায়। খুঁজে না পেয়ে হয়রান হয়ে যায়। তার চোখ যায় কোণার দিকে, কিছু গাছের জন্য দেখা যাচ্ছে না। দ্রুত পায়ে হেঁটে যায়। কাঙ্ক্ষিত গাছ পেয়ে মুখে হাসির ঝিলিক দেখা দেয়। সোহার হাত থেকে পলিথিন নিয়ে নেয়। পলিথিনের ভেতরে ডান হাত ঢুকিয়ে নেয়, বাম হাত দিয়ে ডান হাতের কবজিতে বেঁধে দেয়। সোহা ভ্রু কুঁচকে নীলের কাণ্ড দেখছে। এবার নীল বাম হাত পলিথিন ভেতর দিয়ে পলিথিন সহ বাম হাতটা সোহার দিকে এগিয়ে দিয়ে বলল, ডান হাত যেভাবে বেঁধেছি এই হাতও সেভাবে বাঁধবি। সোহা হাত বেঁধে দিয়ে বলল, হাত বাঁধছিস কেন? নীল কিছু না বলে সে গাছের পাতা ছিঁড়তে নিলে সোহা চিৎকার করে বলল, নীল, কি করতে যাচ্ছিস তুই? দেখতে তো পাচ্ছিস এটা বিছুটি পাতা, এটা সম্বন্ধে কিছু জানো তুই? হ্যাঁ জানি, এটা বিচ্ছুটি পাতা। এটার জন্যই তো এখানে আসা। কি? হুম। এটা গায়ে লাগলে চুলকাবে। চুলকাবে বলে নিচ্ছি আমি। মাথা খারাপ হয়ে গেছে তোর? না। এটা বলে সে বিছুটি গাছ থেকে 3-4টা পাতা নিয়ে সঙ্গে আনা বাড়তি পলিথিনে নেয়। তারপর বাড়ি ফিরে চলে আসে। সোহা নীলকে যতটুকু জানে সে খুব ভালো করে বুঝতে পারছে নীল নির্ঘাত কাউকে সাহায্য করার জন্য এত রিস্ক নিয়েছে, এই কাজ করছে। ডেকোরেটরের লোক এসেছে বাড়ি সাজানোর জন্য। স্বপ্ন তাদের সাথে কাজ করছে। তাদের দেখিয়ে দিচ্ছে কোথায় কোন জিনিস দিলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে। দরজার সামনে ডেকোরেটরের লোকদেরকে যেভাবে বলছে সেভাবে হচ্ছে না দেখে সে একটা টুল নিয়ে দরজার সামনে দাঁড়ায়। লোকদের হাত থেকে ফুল নিয়ে নিজে সাজাচ্ছে। তখনই নীল বাড়ির দরজার সামনে আসে। স্বপ্ন দেখে তার মাথায় দুষ্টুমি মাথায় চেপে বসে। স্বপ্ন পেছনে যেয়ে দাঁড়ায়। স্বপ্ন ফুলগুলো লাগানোর জন্য পা একটু তুলে দাঁড়াতে নীল লাথি মারে। তখনই স্বপ্ন ধপাস করে পড়ে যায় নিচে। স্বপ্নকে এভাবে পড়তে দেখে নীল হেসে দেয়। হাসির শব্দ শুনে তাকায় এসে নীলকে দেখে। তার মানে এই কাজ এই মেয়ে করেছে। নীল ভিংচি কেটে চলে যেতে যেতে হাসতে থাকে। স্বপ্ন তার বুকের বাম পাশে হাত দিয়ে বলে, তোমার এই হাসিটা আমার এই বুকের তীরের মতো এসে লাগে। কবে যে বুঝবে আমার ভালোবাসা। ধূসর এসে স্বপ্নকে তোলে। দেখার অনেক সুযোগ পাবি, যে কাজটা করেছিস সেটা আগে কর। এটা বলে ধূসর ভেতরে চলে যায়। থপাস করে সোফায় বসে ঘেমে একাকার হয়ে গেছে। বাড়ির চারদিকে সাজানোর দায়িত্ব সেও নিয়েছে। এই গরমের মধ্যে এক গ্লাস লেবুর শরবত হলে ভালো হয়। চারদিকে খুঁজতে থাকে কাউকে বলবে, কিন্তু কেউ নেই। তখনই সোহা উপরে যাচ্ছিল। ধূসর তাকে ডেকে বলে, মায়াবতী। সোহা দাঁড়িয়ে যায়, পেছন ফিরে তাকায়। ধূসর বলল, এক গ্লাস লেবু শরবত হবে? ধূসরের কথার কোনো জবাব না দিয়ে সোহা কিচেনে যায়। শরবত বানিয়ে এনে তার দিকে হাত বাড়িয়ে দেয়। ধূসর সোহার দিকে তাকিয়ে মুচকি হেসে গ্লাস নেয়। তখনই সোহার হাতের সাথে ধূসরের হাতে ছোঁয়া লাগে। সোহা কেঁপে ওঠে। বাম হাত দিয়ে ওড়না খামছে ধরে ডান হাত আস্তে সরিয়ে ফেলে চলে যায়। ধূসর বাম হাতে গ্লাস নিয়ে শরবত খাচ্ছে, চেয়ে আছে ডান হাতের দিকে। এখানে তার মায়াবতীর ছোঁয়া লেগেছে। হাত নিজের বুকের বাম পাশে রেখে অজান্তে হেসে দেয়। গ্লাস রেখে চলে যায়। রোদ বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রকে দেখছিল। কি সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছে। ইস, এই মানুষটার কথা বলার ভঙ্গি এত সুন্দর কেন?
প্রেমে পড়ার মতন। তখনই সমুদ্র সেখান থেকে চলে আসে। রোদ বুঝতে পারে সমুদ্র বাসায় ঢুকেছে, তাই সে জায়গা থেকে চলে এসে সিঁড়ির উপর এসে আড়ালে দাঁড়ায়। সমুদ্র বাসায় ঢুকে আমিনা খালাকে বলে তার জন্য এক গ্লাস ঠান্ডা পানি উপরে যেন দিয়ে আসে। এটা বলে সে তার রুমে চলে যায়। রোদ তা দেখে নিচে যায়। আমিনা খালা পানির গ্লাস নিয়ে উপরে আসতে নিলে তাকে নানা কথা বুঝ দিয়ে নিজে পানির গ্লাস নিয়ে সমুদ্রের রুমে ঢোকে। গরমে পুরো শার্ট ঘেমে ভিজে গেছে, তাই শার্টের কয়েকটা বোতাম খুলে পেছনের দিকে কলার টেনে দেয় যাতে একটু ঠান্ডা লাগে। রোদ দরজাটা আস্তে ঠেলে নিঃশব্দে রুমে ঢোকে। সমুদ্রকে এভাবে দেখে আরও এক দফা প্রেমে পড়ে যায় সে। কি সুন্দর চোখ বুজে আছে। ইস, এই মানুষটাকে না পেলে সে মরেই যাবে। সমুদ্র চোখ খুলে দেখে তার সামনে রোদ দাঁড়িয়ে। ঠিক করে বসে বলল, তুই এখানে? পানি। গ্লাস বাড়িয়ে দিয়ে বলল। সমুদ্র গ্লাস নিয়ে এক ঢোকে পানি খেয়ে ফেলে বলল, তোকে কি আমি বলেছি পানি আনতে? রোদ কিছু না বলে হাতের গ্লাস ড্রেসিংয়ে রেখে দরজা আটকে দেয়। তা দেখে সমুদ্র ভ্রুকুচকে দাঁড়িয়েছে। রাগী সুরে বলল, ধীর পায়ে সমুদ্রের দিকে এগিয়ে বলল, কালকে আমার সাথে যা করেছেন তার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি আবার কালকে তোর সাথে কি করলাম? ভুলে গেলেন নাকি? ভুলে গেলে সমস্যা নেই, মনে করিয়ে দেব আমি। সমুদ্রকে দু হাত দিয়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে তার উপরে উঠে শার্টের কলার চেপে ধরে বলল, ভালোবাসেন আমায়? সমুদ্র রাগী চোখে তাকায়। রোদ তা তোয়াক্কা না করে বলল, এখন আর ভয় পাই না আমি আপনাকে। এভাবে তাকিয়ে আর আমার কথা এড়িয়ে যেতে পারবে না। আমায় ভালোবাসেন, তাহলে কেন এরকম সব সময় বাজে বিহেভ করে? সমুদ্র রাগে কপালে রগগুলো ফুলে ওঠে, চোখ দিয়ে আগুনের ফুলকি যেন বের করে। রোদের এই বেহায় আদিক্ষেতা তার সহ্য হচ্ছে না। রোদের চুলের মুঠি ধরে নিজের উপর থেকে সরিয়ে সে নিজে উঠে দাঁড়ায়। এক টানে রোদকে নিজের সামনে টেনে আনে। দাঁতে দাঁত চেপে সে রোদকে বলে, বেহায়া তুই সেটা জানতাম, কিন্তু এরকম চরম লেভেলের বেহায়া সেটা জানতাম না। কথা রোদের গায়ে লাগলেও সেটা পাত্তা দেয় না। আজ এই সুযোগে সে সমুদ্রর মনের কথা জেনে ছাড়বে, কোনোভাবে আজকে পাওয়ার পেতে দেবে না। বেহায়া আমি আপনার প্রেমিক। আপনার সাথে বেহায়াগিরি করতে আমার একটুও লজ্জা করছে না, কারণ আমি আপনাকে ভালোবাসি। সমুদ্র কিছু না বলে চলে যেতে নিলে রোদ তার পথ আটকিয়ে দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছেন? আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে যান। কি প্রশ্ন? সেটাও আগেও করেছি, দরকার হলে এখন আবার করব। ভালোবাসেন আমায়? তারপর কেন এমন করেন আমার সাথে? সমুদ্র রোদের চিবুক ধরে খুব জোরে ব্যথা পেয়ে চোখে পানি চলে আসে, তারপরে কিছু বলেনি। সমুদ্র এবার দাঁতে দাঁত চেপে বলল, কে বলল আমি তোকে ভালোবাসি? এটা বলে চিবুক ছেড়ে ধাক্কা দেয়। রোদ বলল, বলতে হয় না, আপনার আচরণ প্রকাশ পেয়েছে আপনি আমায় ভালোবাসেন। তাই বুঝি? কি করেছি আমি যার মধ্যে তোর মতো বেহায়ার জন্য ভালোবাসা আমার প্রকাশ পেয়েছেন? কালকার আচরণ প্রকাশ পেয়েছে। দূষণ আমার প্রশংসা করছিল বলে সেটা সহ্য করতে না পেরে আপনি সেই জায়গায় জ্বলন্ত সিগারেট ছ্যাঁকা দিলেন। তার মানে কি দাঁড়ায়? এর মানে এটাই দাঁড়ায় শরীর থেকে পুরুষ মানুষ টানিস, তাই তোর মতো বেহায়াকে শাস্তি দিয়েছি। এটা যদি ভালোবাসা ধরে নিস তাতে আমার কিছু করার নেই। আর সবচেয়ে বড় কথা, আমি কখনো তোর মতো মেয়েকে ভালোবাসবো না। না জানি এই বেহায়াগিরি করে কয়জনের সাথে শুয়েছিস। রোদ সমুদ্রের শার্টের কলার চেপে ধরে বলল, চুপ করুন। কেন চুপ করবো? আমি তো চরিত্রের গুণগান করছি, এত খুশি হওয়ার কথা। এত নিচু মন মানসিকতা আপনার? একবার মুখে বাঁধলো না এসব বলতে? না বাদলো না, তোর মতো মেয়েদেরকে এসব বলতে খারাপ লাগে না, বরং ভালো লাগে। এত মিথ্যে অপবাদ কেন দিলেন? কেন কেন? আপনাকে ভালোবাসি বলে কি আজ আমি বেহায়া হলাম? তাই জন্যই বলেছেন আমি অন্য কারোর সাথে শুতে পারি বেহায়াগিরি করে? এত বড় অপবাদ কেন দিলেন? রোদ কলার ঝাঁকিয়ে কান্না করতে করতে বলল। সমুদ্র রাগে গজগজ করতে থাকে। সে বলল, কলার ছাড়। না, ছাড়বো না। এরকম দুজনের মধ্যে ধস্তাধস্তি হতে থাকে। তখনই সমুদ্রর রাগের বশে রোদকে ধাক্কা দেয়। রোদ ধাক্কা সামলাতে না পেরে ড্রেসিং টেবিলের সাথে বাড়ি খায়। সমুদ্র রাগে গজগজ করতে করতে বের হয়ে যায়। রোদ মাথা তুলে কপালে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। রক্তমাখা হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ভালোবাসেন না আপনি আমাকে? বিশ্বাস করেন না? আমি 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 জানি না কেন আপনি আমায় এত খারাপ কথা বলছেন, কেন আমি আপনার চোখে এত খারাপ, কিন্তু আমার মন বলছে আপনি আমাকে ভালোবাসেন। নীল ভাইকে ভাবে রেগে বের হতে দেখে রুমে এসে দেখে রোদকে। রোদের এই অবস্থা দেখে তার পাশে বসে সে বলল,
ভাইকে খুব ভালোবাসো তাই না আপু? কিন্তু ভাইয়া তোমাকে পাত্তাই দেয় না তাই না? রোদ চুপ করে রয়। কি বলবে সে? এটা তো সত্যি। নীল বলল, ভাইয়াকে তুমি বিয়ে করে ফেলো। নীলের এমন কথা শুনে রোদ তার দিকে তাকায়। চোখের পানি মুছে এসে বলল, সে তো আমায় ভালোই বাসে না, বিয়ে করবে কি করে? আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, শুনবে তুমি? বলো। বাংলা সিনেমাতে হয় যে নায়ক নায়িকার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নায়ক নিয়ে একা রুমে এসে নিজের জামা কাপড় ছিঁড়ে হেল্প হেল্প বলে চিৎকার করে মানুষ জড় করে ফেলে। নায়ক তার ইজ্জত ছিনিয়ে নিতে যায়, এরকম করে শাস্তি দেয় নয়তো বা বিয়ে করতে বাধ্য করে। তুমিও সেটা করবে ভাইয়ের সাথে? আমি? হ্যাঁ তুমি। এটা করলেই তোমার ভাইয়ার বিয়ে করা দূরের কথা, আমায় মেরেই ফেলবে, তখন আর আমায় ভালোই বাসবে না। বিয়ে করে ফেলে ঠিকই ভালোবাসবে। তুমি কিভাবে শিওর হচ্ছ যে আমি এরকম করলে তোমার ভাই আমাকে বিয়ে করবে? এটার জন্য তোমাকে প্ল্যান করতে হবে। প্ল্যান? কি প্ল্যান? ওই যে সিনেমার নায়িকার মতো নায়কের নামে মিথ্যা অপবাদ দেওয়া। সমুদ্রের নামে মিথ্যা অপবাদ দেওয়া, এটা শুনে ভয়ে হাত কাঁপতে থাকে। নিজেকে শান্ত করে সে বলল, সমুদ্র যদি তার নামে মিথ্যা অপবাদ দিতে পারে তাহলে সে কেন পারবে না? অবশ্যই পারবে। এসব করে লাভ কি হবে? এসব করলে ভাইয়া তোমাকে বিয়ে করবে। যদি না করে? করবে করবে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি তোমার রুমে নিয়ে যাবে, একটু জবরদস্তি করবে, তারপর আমি দাদুকে নিয়ে আসবো। তোমার দাদুকে নিয়ে আসবে কেন? দাদু তোমাদের বিয়ে দিবে, তার জন্য দাদু কি প্রয়োজন? ও, প্ল্যান মতো ঠিকঠাক করবে, তাহলে তোমার আর ভাইয়া বিয়ে ঠেকায় কে? রোদ ভীত ভীত চোখে নীলের দিকে তাকিয়ে তার হাত ধরে বলে, সত্যি আমায় বিয়ে করবে তো সমুদ্র? নীল রোদের হাতের উপর দিয়ে হাত রেখে আশ্বাস দেয়। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 12টা বেজে গেছে। নীল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নেয়। সে আগের মতন পলিথিন হাতে বেঁধে নেয়, বিছুটি পাতা হাতে নিয়ে রওনা দেয় স্বপ্ন রুমের দিকে। রুমের দরজার সামনে এসে দেখে দরজা আটকানো। তাহলে সে কীভাবে রুমে ঢুকবে? রুমে ঢুকতে না পারলে তার সব প্ল্যান ফেস্তে যাবে। না, কিছুতেই প্ল্যান ফেস্তে দেওয়া যাবে না। এই স্বপ্নের আজ একটা বিয়ে করে ছাড়বে। আমায় ঝাল সিঙ্গারা খাওয়ানো, নীলাদ্রি নীলের সাথে পাঙ্গা নেওয়ার মজা দেখামু শালা তোকে। আমার সাথে লাগতে এসেছিস না। নীল এসব ভাবার সময় পাবি অনেক, এখন আগেই রুমে ঢোকার ব্যবস্থা কর। রুমের দরজা 2 হাত দিয়ে ঢলতে যাবে, তার আগে দরজা খুলে যায়। তা দেখে নীলের মনে খুশির ঝিলিক দেখা দেয়। বাহ, মেঘনা চাইতে বৃষ্টি, সে আমার জন্য দরজা খুলে রেখেছে। আমাকে আর অযথা কষ্ট করতে হবে না, আমার শক্তিও অপচয় করতে হবে না। রুমে ঢুকে পা টিপে টিপে যাতে স্বপ্ন টের না পায়। ল্যাম্পের আলোয় স্বপ্ন মুখটা দেখতে পায়। স্বপ্নর পাশে গিয়ে বসে। কিছুক্ষণ স্বপ্ন মুখের দিকে চেয়ে থাকে। এই মুখটা যেন মায়ায় ভরপুর। কি সুন্দর করে বালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, যেন বালিশটা তার বউ। বউকে বুকের ভিতরে আপোষে জড়িয়ে ধরে সুখে ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু এই নীল থাকতে তোকে এইভাবে সুখ ঘুম দিতে দিবে না। তোর এই ঘুমের 13টা বাজাবো আমি। আস্তে করে স্বপ্ন হাত থেকে বালিশ সরিয়ে ফেলে। তাতে স্বপ্ন একটু নড়ে ওঠে। নীল খানিক ভয় পেয়ে যায়। নিজের কাপা হাতটা স্বপ্নর বুকের উপর রাখে। স্বপ্ন শার্টের বোতাম খুলতে থাকে। আবার স্বপ্ন কিছু নাড়াচাড়া করে, তা দেখে নীল হাত সরিয়ে ফেলে। নাড়াচাড়া বন্ধ হলে আবার হাত দেয় শার্টের বোতাম খোলার জন্য। একসময় সে সবগুলো বোতাম খুলে ফেলে। ল্যাম্প আলোয় স্বপ্নর লোমশ বুকটা ভেসে ওঠে। চোখ ধাঁধানো সৌন্দর্য। নীল এই প্রথম এরকম লোমশ বুক কারো দেখে এত সুন্দর কি করে হয়? কেন বা এই ছেলে হতে গেল? অন্য কারো হলে এতক্ষণ হাত ছুঁয়ে দিত, কিন্তু এই ছেলে তার শত্রু। শত্রুর সব কিছুই শত্রু। এই ছেলে সবের দিকে তাকাবে না সে। না চাইতে স্বপ্নর লোমশ বুকের দিকে নীলের চোখ চায়। কতক্ষণ তাকিয়েছিল সে জানে না। স্বপ্ন নাড়াচাড়া করতে তার ধ্যান ভাঙে। নিজের চোখের নজর স্বপ্নর দিকে যায় কেন? তাই জন্য চোখের নজরকে মনে মনে সাংঘাতিক একটা গালি দেয়। টেবিল উপর থেকে পাতাগুলো এনে স্বপ্নর খালি গায়ে লাগিয়ে দেয়। তখনই স্বপ্নর চোখ খুলে তাকায়। নীল তাড়াহুড়ো করে উঠতে গেলে স্বপ্ন তার হাত ধরে ফেলে ডান হাতে, আর বাম হাত দিয়ে গা চুলকাতে লাগে। স্বপ্ন বলল, কি লাগালে আমার গায়ে তুমি? শরীর যে চুলকাচ্ছে। নীল তোতলাতে তোতলাতে বলল, কিছু না। স্বপ্ন নীলের হাত ধরে টান মেরে তার উপর ফেলে। তারপর সুযোগ বুঝে বিছানার সাথে চেপে ধরে।
দুজনের মধ্যে হাতাহাতি চলতে থাকে। এই হাতাহাতির মধ্যে বিছুটি পাতাগুলো নীলের গালে গলায় লেগে যায়, সেখানে চুলকাতে থাকে। কিন্তু নিজের হাত দুটো স্বপ্ন চেপে ধরেছে। স্বপ্ন দেখতে পায় নীলের হাত পলিথিনে বাঁধা। তা দেখে ভ্রু কুঁচকে তাকায় সে নীলের দিকে। কি করতে চাইছো তুমি? এটা বলে ডান হাত দিয়ে নীলের হাতের পলিথিন খুলে ফেলে। হাতের পাশে দেখে কিছু পাতা, তাই সে নীলের হাত ছেড়ে দিয়ে পাতাগুলো ধরতে নিলে নীল তার আগে হাত বাড়িয়ে ধরে নেয়। খালি হাতে ধরেছে বলে হাত চুলকাতে লাগে। স্বপ্ন বাম হাত দিয়ে নিজের শরীর চুলকাতে লাগে। তার চেয়ে বেশি নীলের করুণ অবস্থা। গায়ে রৌনা ফেলে সে দুই হাত দিয়ে ঘাড়, গলা, গাল, হাত চুলকাতে লাগে। নীলকে এমন করতে দেখে স্বপ্ন বলল, তুমি ঠিক আছো নীল? নীল কোনো জবাব দিল না, সে চুলকাতে ব্যস্ত। স্বপ্ন যে লাইট অন করে, সে নিজের শরীর চুলকাতে চুলকাতে বলল, হঠাৎ সারা শরীর চুলকাচ্ছে কেন বুঝতে পারছি না। তার চোখ যায় ফ্লোরে বিছুটি পাতার দিকে। সে আটকে উঠে বলল, বিছুটি পাতা। এটা বলে সে নীলের দিকে তাকায়। নীল পাতাগুলোর দিকে তাকিয়ে 101টা গালি দেয়। বদব্যাটাকে শায়েস্তা করতে এসে নিজেই শায়েস্তা হয়ে গেছে। তার কান্না পাচ্ছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এই চুলকানোর জ্বালায় মরে যাচ্ছে। তুমি বিছুটি পাতা এনেছো আমার শরীরে লাগানোর জন্য। এটা বলে স্বপ্ন থেমে যায় নীলের অবস্থা দেখে। গালগুলো লাল হয়ে গেছে, হাতের অবস্থা করুন। তার সামান্য চুলকাচ্ছে, কিন্তু নীলের বেশি। সে আর এক মুহূর্ত দেরি না করে নীলকে টেনে নিয়ে যায় বাথরুমে। শাওয়ার ছেড়ে দেয়। নীলের সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে। তার এই অবস্থা দেখে দাদু ডাক্তার আনে সঙ্গে সঙ্গে। ডাক্তার এসে কিছু মেডিসিন দিয়ে যায়। রোকেয়া আর নীলের বড় ভাই এসে তাকে বকাঝকা করে, আর সবাই জিজ্ঞেস করেছে কিভাবে এরকম হয়েছে। বিছুটি পাতার কথা শুনে সবাই জিজ্ঞেস করে কিভাবে গায়ে লেগেছে। সে কিছু না বলে চুপচাপ ছিল। কিন্তু সোহার বুঝতে একটু বাকি রইল না কিভাবে নীলের এই অবস্থা হয়েছে। স্বপ্নর তেমন কিছু হয়নি। নীলের অবস্থা দেখে তার নিজের কথা ভুলে গেছে। সে যদি জানতো নীলের হাতে বিছুটি পাতা ছিল, কিছুতেই নীলের গায়ে লাগতে দিত না। তার খুবই খারাপ লাগছে। নিজের প্রিয় মানুষটার এই অবস্থা দেখে বুক ফেটে আসছে তার। বুকের ভেতর অসহনীয় ব্যথা হচ্ছে। বারবার কালকে রাতে নীলের কান্নামাখা ফেসটা ভেসে উঠছে। নীল বালিশ জড়িয়ে বসে আছে আর ভাবছে কালকে রাতে যার ক্ষতি সে করতে গেছে, সে তার এই অবস্থা দেখে পাগলের মতন হয়ে গেছে। সবাইকে মাঝরাতে ডেকে আনে। ডক্টর কল করে। তার এই বিবস্ত্র চেহারা এখন চোখের সামনে ভাসছে। সোহা দেখছে নীল নিজে নিজে হেসে যাচ্ছে। নীলের পাশে বসে সে বলল, এত হাসির কারণ কি? নীল চোখ তুলে তাকায় সোহার দিকে। কিছু না। সোহা পানির গ্লাস আর ওষুধ নীলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, কিছু না বললেই হলো? নীল ওষুধ মুখে দিয়ে তারপর পানি মুখে দিয়ে ওষুধ খায়। তার গ্লাস সোহার দিকে এগিয়ে দিয়ে বলল, সত্যি কিছু না। সোহা গ্লাসটা টেবিলে রেখে আবার নীলের পাশে বসে সে বলল, আমি জানি তো, কালকে স্বপ্ন ভাইয়ের ক্ষতি করতে যেয়ে নিজের ক্ষতি করে এসেছিস। একবার দেখেছিস আয়নার মধ্যে নিজেকে? হাতে গালে র্যাশ বেরিয়ে গেছে। রাতে প্রাচ্য আপুর গায়ে হলুদের অনুষ্ঠান, আর তোর এই অবস্থা। বারবার মানা করতাম, সমস্ত শুনিস না। নীল সোহার গাল টেনে ধরে বলল, ডোন্ট ওয়ারি সোহা বেবি, এই সামান্য কিছুর জন্য কি আপুর বিয়ের অনুষ্ঠানে আনন্দ মাটি হবে? হবে না। তুই জানিস নীলের এত সহজে কিচ্ছু হয় না। আজ মির্জা বাড়িতে নানান রকমের আলো বাতি জ্বলছে। বাতির আলো ছিকমিক করছে বাড়ির চারপাশ। মির্জা বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। নীলের বিয়েকে আয়োজন করেছে, তার দ্বিগুণ আয়োজন করেছে সোলোমান মির্জা প্রাচ্যর বিয়েতে। কোনো কিছুতে কমতি রাখেনি। তিনি যে তার নাতনিদের খুব ভালোবাসে, লাল পাড়ের একটা কাঁচা হলুদ শাড়ি পরেছে, তার সাথে লাল হলুদ চুড়ি মিক্সড করে। সিথি একপাশে করে কিছু চুল পিঠ অবধি কিছু ডান পাশে সামনে এনেছে। চোখের উপরে আইলাইনার টেনে দেয়। নীল কাজল পরা পছন্দ করে না, তারপর হালকাভাবে চোখের নিচে কাজলের রেখা টেনে দেয়। আয়নায় ভালো করে তাকিয়ে দেখে কাজলের রেখা বেশি বোঝা যাচ্ছে কিনা। বোঝা যাচ্ছে না দেখে ড্রেসিং টেবিলের সামনে থেকে লাল লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগাতে থাকে। উপর ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ভালো করে লিপস্টিক মিক্স করে। আয়নায় দাঁড়িয়ে এই দিক ওদিক নড়ে আয়নায় ভিতরে নিজে দেখে সব ঠিক আছে কিনা। তার চুলগুলোতে আরও একবার হাত বুলায় সে। তারপর রুম থেকে বের হওয়ার সময় স্বপ্নর সাথে দেখা হয়। কিছুক্ষণ তাদের চোখাচোখি, প্রেম হয়। নীলের এই ব্রাউন কালার চোখের নেশা এসে পড়ে যায়। দিন দিন এই নেশা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বুকের ভেতর আগুন দাও দাও করে জ্বলছে। কবে যে সে নীলকে নিজের করতে পারবে। নীল আর চোখে স্বপ্নকে একবার পরখ করে দেখে নেয়। নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা দারুণ লাগছে। হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি। এই ঘড়ি হাতের সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে। কপালে সিল্কি চুলগুলো লেপটে আছে। ইস, এই ছেলেটা যদি তার শুরুওয়ালা হতো না,
তবে খারাপ হতো না, ছেলেটা অত খারাপ না, শুধু শুধু সে নিজে ছেলেটার পেছনে লাগতে গেছে। কেন যে সে এত হ্যান্ডসাম ছেলেকে গোবরে চকলেট খাওয়াতে গেল? গোবরের চকলেট? নীল, তুই পারিসও বটে। কি আজগুবি কথাবার্তা বলছিস তুই। তখনই স্বপ্ন কিছু না বলে নীলের পাশ কেটে চলে যায়। নীল মুখটা হা করে তাকিয়ে থাকে। এই ছেলে, আমাকে অ্যাটিটিউড দেখিয়ে চলো কেন? কত বড় সাহস তার! দেখে নিব তোকে। গায়ে হলুদের কোণে সমুদ্র দেওয়া সেই শাড়িটা পরেছে। হলুদ শাড়ির সাথে হলুদ সাদার মধ্যে কাঠগোলাপের ফুলের গয়না দিয়ে প্রাচ্যকে সাজিয়ে দিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে প্রাচ্যকে, যেন কাঠগোলাপের রানী স্বয়ং এখানে বিচরণ করছে। প্রাচ্যকে নিয়ে সবাই স্টেজে যাচ্ছে। তখনই তৃণর সাথে তার দেখা হয়। প্রাচ্য তৃণর দিকে একবার তাকায়। নীল পাঞ্জাবি দারুণ মানাচ্ছে, কিন্তু তৃণ তাকে দেখেও না দেখার ভান করে মোবাইল টিপতে ব্যস্ত থাকে। প্রাচ্যর জল যেন উপচে পড়বে। তখনই রোদ বলল, কান্না করলেই চোখের কাজল নষ্ট হয়ে যাবে, আর কান্না করলে সবাই ভাববি তোকে। চল। প্রাচ্য যাওয়ার পর তৃণ মোবাইল থেকে নজর সরায়। প্রাচ্যর দিকে তাকিয়ে সেই স্থান ত্যাগ করে সে। আজকে সব ছেলেরা নীল পাঞ্জাবি আর সাদা পায়জামা পরিধান করেছে। প্রাচ্যকে সেই ফুলের সিংহাসনে বসিয়ে রোদ কুচি ঠিক করতে করতে গচ্ছিল। তখনই সে সমুদ্রকে দেখে থমকে যায়। বুকের ভেতরে টিপ টিপ শব্দ করতে থাকে। কেউ যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। কি মারাত্মক সুন্দর লাগছে, ইচ্ছা করছে ছুঁয়ে দিতে একটুখানি। আজকে সে নীল জামদানি শাড়ি পরেছে, কিন্তু তার সে প্রিয় মানুষটা নীল পাঞ্জাবি পরিধান করেছে। না চাইতেও দুজনে একই রঙের জামা কাপড় পরিধান করেছে। এটা ভাবতে রোদের মনে খুশির ঝিলিক দেয়। তার পাশ কেটে সমুদ্র চলে যায়, প্রাচ্যর কাছে যায়। সমুদ্র তার দিকে একবার ফিরে তাকালো না। তা দেখে তার খুবই খারাপ লাগে। সে কি দেখতে সুন্দর নয়? হ্যাঁ, অবশ্যই সুন্দর। তাহলে কেন সমুদ্রর চোখে পড়ে না সেই সৌন্দর্য? মুগ্ধতা নিয়ে তাকিয়ে তার সৌন্দর্য নিয়ে কেন কিছু বলে না? খুবই কান্না পাচ্ছে তার, কিন্তু সে কাঁদবে না। কাঁদলে তার কাজল ঘেটে যাবে। এমনি সে কাজল লাগাতে পারে না, সোহা লাগিয়ে দিয়েছে। এত সুন্দরী হয়ে যখন তার দিকে সমুদ্র ফিরে তাকালো না, তখনই কাজল লেপটে যাওয়া বান্ধবীকে তার চোখেই লাগবে না। আজকে তার ব্যবস্থা করব, তারপর দেখিস। তামিম এতক্ষণ ধরে সোহার অপেক্ষা করছিল, কিন্তু সে বুঝতে যাচ্ছে না আজ কেন সোহার এত লেট। সবাই চলে এসেছে, এখন তার দেখা যাচ্ছে না। সবাই চলে এসেছে, এখনও তার দেখা পাওয়া যাচ্ছে না। সে বারবার না চাতেও ছাদের দরজার দিকে চোখ যাচ্ছে তার। কারো আসার শব্দ শুনে তামিম একটু নড়ে চড়ে দাঁড়ায়। তখনই সোহা ছাদের দরজার সামনে আসে। দুজনের চোখাচোখি হয়। সোহা চোখ নামিয়ে ফেলে। তারপর তামিমের চোখ যায় সোহার পরে থাকা শাড়িটার দিকে। এটা তো তার দেওয়া শাড়ি নয়। তাহলে সোহা আমার দেওয়া শাড়ি পরেনি? তামিম এগিয়ে যেয়ে সোহার হাত ধরে টেনে নিয়ে আসে ছাদের এক কোণে। রাগ কন্ট্রোল করে বলল, আমার দেওয়া শাড়ি পরিসনি কেন? সোহা তামিমের রাগকে ডোন্ট কেয়ার করে। নিজের হাত ছাড়িয়ে নিয়ে সে বলল, আমি কি আপনার হুকুমের চাকর যে যা করতে বলবেন তাই করতে হবে? এটা ভেবে থাকলে ভুলে যান। এটা বলে সোহার সামনে এগিয়ে যেতেই ধূসরের দেখা হয়। ধূসর হেসে বলল, হে মায়াবতী, তোমাকে কিন্তু আজকে দারুণ লাগছে, চোখ সরাতে পারছি না। সোহা বিনিময়ে শুধু হেসেছে। দূর থেকে তামিম এসব দেখে রাগে ফুঁসতে থাকে। আজকে সোহার একটা বিহিত করে ছাড়বো। আমার সাথে কথা বলতে আসলেই তার মুড খারাপ হয়, আর এই ধূসরের সাথে কিসের এত হাসাহাসি? স্টেজে বসে প্রাচ্য এদিকে ওদিকে তাকাচ্ছে তৃণকে দেখার জন্য, কিন্তু তৃণকে কিছুতে এখানে দেখা যাচ্ছে না। আজকের পর থেকে সে তৃণকে দেখতেই পারবে না। কালকের পর সে অন্য কারো স্ত্রী হয়ে যাবে। এতটা ভেবে সে মনে মনে কান্না করতে থাকে। আজ নিজের দোষে সে তৃণকে হারিয়ে ফেলেছে। এতদিনে তৃণর জন্য হৃদয়ের কৌঠরে সব ভালোবাসা জমিয়ে রেখেছিল। কোনো দিন সে ভালোবাসার রঙে তৃণকে রাঙিয়ে দেবে, সেটা আর হলো না। মির্জা বাড়ির সব সদস্য এসে এক এক করে স্টেজে যেয়ে প্রাচ্যর গায়ে হলুদ ছোঁয়, নতুন জীবনের জন্য দোয়া করে, মিষ্টি মুখ করে। প্রাচ্য দুই পাশে নীল আর সোহা ওঠে। দুজনে মিলে প্রাচ্যর গালে কপালে হাতে হলুদ ছোঁয়। সামনে রাখা মিষ্টির প্লেট কাঁটা চামচে করে একটা মিষ্টি নিয়ে প্রাচ্যর মুখের সামনে ধরে। প্রাচ্য হা করে যখন মুখে নেবে, তখনই নীল তার হাত সরিয়ে ফেলে, নিজের মুখে মিষ্টি পুড়ে দেয়। তখনই হাসির হট্টগোল শোনা যায়। হি হি করে হেসে ওঠে। প্রাচ্য কিছুটা লজ্জা পেয়ে মুচকি হাসে। স্বপ্ন হলুদের বাটি থেকে কিছুটা হলুদ হাতে নিয়ে নেয়। নীল স্টেজ থেকে নামার সময় স্বপ্ন তার হাত ধরে নিয়ে যায়। নীল হাত ছাড়াতে চাইলে স্বপ্ন আরও জোরে চেপে ধরে, ছাদের এক কোণে নিয়ে রেলিংয়ের সাথে মিশে দাঁড় করায়। একটুর জন্য হাত ছিঁড়ে যেত আমার। সমস্যা নেই, তোমার এক হাত কেন, দুই হাত না থাকলে আমার বউ করে নেব। ও হ্যালো, জেগে জেগে নি স্বপ্ন দেখেন?
নামটাই আমার স্বপ্ন, স্বপ্ন দেখা আমারই সাজে। এবার নীল রাগী সুরে বলল, আপনাকে আমি বলছি না আমি অন্য একজনকে ভালোবাসি, তারপর কেন পিছু ছাড়ছেন না? আমি তোমাকে জোর করিনি আমায় ভালোবাসতে। তুমি যাকে খুশি তাকে ভালোবাসতে পারো, কিন্তু বউ তোমাকে আমার হতে হবে। হ্যাঁ, পাগলের সাথে কথা বলে লাভ নেই। এটা বলে চলে যেতে নীলে স্বপ্ন তার হাত ধরে আটকায়। তার কাছে নিয়ে এসে হাতের হলুদগুলো নীলের গালে লাগিয়ে দেয়। তোমার প্রেমে আমি শতবার পাগল হতে রাজি,